সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে পিটিসি ইউনাইটেড প্রফেশনাল ট্রেনিং সেন্টার এর আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট টিচার স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রামের 2002 এর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজকের আমাদের সাবজেক্ট কোলাবোরেটিভ লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এই প্রসঙ্গ নিয়ে আমাদের আজকে আলোচনায় অংশ নেবেন অনারেবল গেস্ট, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন অঙ্গনে যার পদাচারণা, যিনি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন। এবং তার সম্পর্কে যদি আমি একটু না বলি তাহলে আমার কাছে এটা ভুল হবে বা ছোট মনে হবে এবং অকৃতজ্ঞ বলে আমি মনে করব। সেজন্য আমি তার সম্পর্কে একটু বলবই। তার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তিনি আমাদের এভিয়েশন শিক্ষার অগ্রদূত, যিনি স্কিল এডুকেশন নিয়ে নিরলসভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, যিনি এভিয়েশনের জগতে একজন অনন্য এবং ব্যতিক্রম ব্যক্তিত্ব এবং এভিয়েশন শিক্ষার অগ্রদূত হিসাবে যাকে আমরা চিনি, সেই আমাদের শ্রদ্ধেয় স্যার। এবং তার রয়েছে আরো অনেক বিষয়ে অভিজ্ঞতা এবং তিনি পিস অ্যাম্বাসাডার, একাধারে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ ওয়েতে সম্পৃক্ত থেকে কাজ করে চলেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের RPATC এর একজন দক্ষ ট্রেনার হিসাবেও কাজ করে চলেছেন। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। আপনি কেমন আছেন স্যার? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি আপনাদের দোয়ায় এবং আশা করব আজকে আমাদের দর্শকও অবশ্যই ভালো আছেন। দর্শকদের সাথেও আমরা কথোপকথন করব। তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক, আমাদের এই সেশনের স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রাম 2020 স্কিল হওয়ার বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে। সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন। আমাদের আজকের অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আলী স্যার। তিনি আমাদের এই অতিথি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সেশনের 15 মিনিট রেখেছি আমরা সেই উত্তরগুলো প্রদানের জন্য। তো দর্শক, আপনারা এখন থেকেই কমেন্টস করার জন্য তৈরি হন এবং আমাদের আজকের অতিথিকে প্রশ্ন করতে পারেন দর্শক। তো আমরা দর্শক আর কথা না বাড়িয়ে প্রথমেই আমরা চলে যেতে চাই আমাদের অতিথির সাথে কথোপকথনে। আমরা আসলে প্রথমেই বলতে চাই স্যার, এই প্যান্ডামিক টাইমে আপনি কেমন ছিলেন, কেমন আছেন এবং আপনার প্রতিষ্ঠান এই মুহূর্তে কেমন চলছে স্যার? ইনশাআল্লাহ বেশ ভালো আছি। নতুন লাইফ মনে করছি যে আসলে প্যান্ডামিক এই সময়, কোভিডের সময় নতুন ভাবে নিজেকে উদ্ভাবন করার চেষ্টা করেছি এবং সবাই তাই করছে। তো আমার কাছে মনে হয় যে কোভিডটা আমাদের কাছে এক ধরনের খারাপ মনে হলো, অন্য দিক দিয়ে আবার একটি আশীর্বাদের। কারণ আমরা নতুন ভাবে আমাদেরকে আবিষ্কার করেছি, নতুন ওয়েতে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। আমি বিশ্বাস করি যে এই নতুন পথ চলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো ইনশাল্লাহ কোভিড-19 মানে প্যান্ডামিকে আমরা ভালো আছি, সুস্থ আছি এখনো ইনশাল্লাহ। এই মুহূর্তে সুস্থ থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার, বর্তমানে তো আমরা এই প্যান্ডামিক টাইমে অনেক কিছুই শিখে নিচ্ছি। আমরা শিখে নিচ্ছি প্রত্যেকটা অঙ্গনে ভার্চুয়ালের বিষয়গুলো। তো সেই প্রসঙ্গে প্রথমে আমরা আপনার কাছে ইন্টারাপ্ট করতে চাই স্যার, যে এই যে এখন আপনাদের কলেজের কিন্তু বিভিন্ন কার্যক্রম ছিল যেগুলো গ্রুপ ওয়াইজ, যে পদ্ধতি গুলো কার্যক্রম ছিল, এভিলুয়েশন গুলো ছিল, সেইগুলো এখন আপনারা কিভাবে করবেন? যে এই গ্রুপ ওয়াইজ কার্যক্রমগুলো, পরীক্ষাগত পদ্ধতি কিভাবে আপনারা করার চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে স্যার? ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন যে আসলে এই প্যান্ডামিক সময় ইভ্যালুয়েশন সিস্টেমটা ছাত্রদের জন্য এটা খুব
একটা বিতর্কের বিষয়। অনেকে ভাবছে যে এক্সাম সিস্টেমটা কিভাবে হবে, বা গ্রুপ ওয়াইজ ডিসকাশন অনলাইনে কিভাবে হবে, প্র্যাকটিক্যালটা কিভাবে হবে, বা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করব, প্যান্ডামিক শেষ হয়ে গেলে করব কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠে এসেছে। এবং সবাই বলা হচ্ছে যে অনলাইন এডুকেশন সিস্টেমটা ইফেক্টফুল হচ্ছে না, ছাত্রীরা পরিপূর্ণভাবে মনোযোগ দিতে পারছে না। বিভিন্নভাবে কিন্তু এর গবেষণা চলছে, পদ্ধতিগতভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানে কাজ করছে, আমরাও কাজ করে যাচ্ছি। আমরা যখন শুরুটা ছিল আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের, আমরা যখন মার্চের যেই দিন আমাদের লকডাউন হলো এই দেশ, সেই পরের দিন আমরা কিন্তু আগেই থেকেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা ছাত্র ছাত্রী সবাই মিলে আমরা একটা পদ্ধতিগতভাবে আমরা চলে যাবো। আমরা বিভিন্ন যে অনলাইনের প্ল্যাটফর্মে যেগুলো এক্সিস্টিং ছিল সেগুলি আমরা কিন্তু ব্যবহার করেছি। আমরা তখন থেকেই কিন্তু টিচারদেরকে ট্রেনিং দিয়েছি, ছাত্রদেরকে ট্রেন আপ করেছি, এবং আমরা ওই দিন থেকেই অনলাইনে আমরা একটি দিনের জন্য কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা যে প্যান্ডেমিক শুরু হয়ে গেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু ক্লাস এখনো স্টিল নাও আমরা বন্ধ রাখিনি। এবং এর মধ্য দিয়ে আমরা আমরা কিন্তু সার্টিফিকেটও ইউকে থেকে আমাদেরকে সার্টিফিকেটও আমরা ছাত্রছাত্রীদের অর্জন করেছে। এই প্যান্ডেমিক সময় আমরা কিন্তু সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ইফেক্টফুল যে ব্যাপারটা আপনি যেটা বললেন যে গ্রুপ ডিসকাশন বা ইফেক্টফুল যে জায়গাটা, এই জায়গাটা হয়তো কিছুটা প্লাস মাইনাস হতে পারে। সেখানে একটা ব্যাপার জড়িত। আমরা আগে ছোটবেলা থেকে দেখতাম যে যখন কেউ জাদুঘর দেখাতে যেত, তখন কিন্তু সে মাইক্রোফোনে করে হাঁটতো, আর আমরা দেখতাম যে দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমরা এখন জাদুঘরের সামনে আছি, আমি যেই মূর্তির পাশে দাঁড়িয়ে আছি সেই মূর্তি হচ্ছে এই, এর নাক এই, কান এই, মানে বিভিন্ন ভাবে তাকে বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা ভার্চুয়ালি কিন্তু এগুলি আগে থেকে দেখেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের কিছু কিছু সিস্টেম আমরা কিন্তু অনলাইনেও দেখিয়েছি। যেমন এখন অ্যাডমিশন অফিস অনেক বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানে খোলা আছে। অনেকে বিভিন্ন জেলা থেকে প্রশ্ন করে, আচ্ছা আপনাদের ল্যাবটা আমরা দেখতে পারি, আমরা তো আসতে পারছি না কোভিড এর কারণে। তখন আমাদের যেখানে মার্কেটিং বা কাউন্সিলিং সেকশনে যারা আছেন তারা কিন্তু লাইভে দেখায় যে আমি এখন যাচ্ছি ওখানে, আমি ওখানে যাচ্ছি, এই ব্যাপারগুলি আর কি। মানে ব্যাপারটা এরকম ভার্চুয়াল হচ্ছে আর কি সব। তো এটা কতটুকু ইফেক্টিভ আমি জানি না, কিন্তু এছাড়া তো আর পথ নাই। তো সুতরাং মাইন্ডসেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে এটা ভাবছি। কারণ অনেক কিছুই কিন্তু আমরা অনলাইনে কিন্তু দেখে নিচ্ছি। অনলাইনে কিন্তু এখন ইউটিউব একটা বিশাল একটা জেনারেশন এবং বিশাল একটা প্ল্যাটফর্ম। অনলাইন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কিন্তু নিজের জীবনে এটা আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অনলাইন প্ল্যাটফর্মকে খুব ওতপ্রোতভাবে জড়িত করে নিচ্ছি। শুধু আমরা একটা প্ল্যাটফর্ম ব্যবহার করি না, এখানে আমরা কিন্তু ভাইবার, হোয়াটসঅ্যাপ, তারপর জুম, গুগল, মানে বিভিন্ন টাইপের যত ধরনের ইয়ে আছে এগুলি অপশনগুলি আমরা কিন্তু বেছে নিয়েছি। তবে এগুলির একটু প্রাইভেসি আছে, সমস্যা হয়। আর একটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে পার্সোনাল কোনো কমিউনিকেশন সফটওয়্যার ব্যবহার করার জন্য, যেটা মানে খুব ইফেক্টফুল হবে, যেগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যবহার করে, আন্তর্জাতিক মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওরা ব্যবহার করে। তো আমরাও চেষ্টা করছি সেই দিকে আগানোর জন্য। আগে আমরা অনলাইন পদ্ধতিতে আমরা করতাম না, এখন কিন্তু পেমেন্ট সিস্টেমটাও কিন্তু আমরা অনলাইনে করে ফেলেছি। এই আর কি, আমরা মোটামুটি অনলাইনকে ব্যবহার করে চালাচ্ছি যে যাতে আমাদের ইফেক্টফুল কিছু আসে আর কি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রসঙ্গ টানতে চাই, সেটা হচ্ছে যে স্যার, হাউ এ টিচার স্প্রেড আউট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল অ্যামং স্টুডেন্টস, এই বিষয়টা যদি স্যার একটু বলতেন আপনি। আসলে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে মানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু যদি টিচার তৈরি করে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং যে বিষয়গুলি স্কিল যদি বাড়িয়ে তোলে, এবং যেই থিঙ্কিংগুলি করলে যাতে ওই কমিউনিকেশনটা আরো ইফেক্টফুল হয়, সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করছি। আমরা কিন্তু ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের পাশাপাশি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। যেমন আমরা স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে একদম ফ্রিতে, কিন্তু এটা আমরা বিকালবেলা করি। আমরা সব স্টুডেন্টরা আমাদের এখানে যেমন কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, তারপরে হচ্ছে আইটি স্কিল, যেগুলি ফটোশপ, ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, তারপর এডিটিং, তারপরে আউটসোর্সিং, এই ট্রেনিং গুলি কিন্তু আমরা টিচারদেরকেও দিচ্ছি, ছাত্রকেও দিচ্ছি, যাতে আমরা পুরো টিম নিজেরও স্কিল থাকি এবং ছাত্রদেরকেও দিয়েও এই কাজটি করিয়ে দিতে পারি। কারণ আমরা বিশ্বাস করি যে ছাত্রকে যদি আমরা শুধু সার্টিফিকেট ধরাই দেই তাহলে কিন্তু ওর স্কিলটা পরিপূর্ণ হবে না।
এই জন্য আমরা কমিউনিকেশন স্কিল এবং মানে সফট স্কিলস যেগুলি আছে এগুলিকে আমরা কিন্তু ট্রেন্ড আপ করছি, যাতে ওর এই জায়গাটা তৈরি হয়, যাতে আমাদের স্টুডেন্টরা মানে তাদের নিজের যে ভিতরের যে শক্তি, এই শক্তিগুলোকে কাজে লাগাতে পারে বাস্তবে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরেকটি বিষয় আমরা যদি জানি যে ইজ দেয়ার রিকোয়ার্ড এনি চেঞ্জ ইন এক্সাম মেথড টু এস্টাবলিশ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এই বিষয়টা যদি স্যার একটু বলেন। জি, কোনটা কি বললেন আমি বুঝতে পারিনি। জি, বললাম যে ইজ দেয়ার রিকোয়ার্ড অ্যান্ড চেঞ্জ ইন এক্সাম মেথড টু এস্টাবলিশ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। বুঝতে পারছি আমি। জি, আসলে ইভ্যালুয়েশন সিস্টেমটা তো এইটা নিয়ে কিন্তু বিশাল বিতর্ক বাংলাদেশে, যে আসলে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা কিভাবে হবে, ইভ্যালুয়েশন সিস্টেমটা কি, মানে মূল্যায়ন পদ্ধতিটা কি হবে। মূল্যায়ন পদ্ধতির কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সিস্টেম। বাংলাদেশে তো এক্সাম সিস্টেম দীর্ঘদিন থেকে ছিল। আমরাও আমি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ছিল, আমি যে স্কুলে পড়েছি সেখানেও একই রকম ছিল, যে কলেজে পড়েছি সেখানেও একই রকম ছিল। কিন্তু এখন ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক, যে এখন প্যান্ডামিক সময় এই জিনিসটা কি হবে। তো প্যান্ডামিক সময় যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে ছাত্র কতটুক শিখলো, কতটুক জানলো, এইটার মূল্যায়নটা বিভিন্ন পদ্ধতিতে কিন্তু করা যায়। অনেক দেশে আছে পরীক্ষাই নাই, এক্সামই নাই, এবং এখন যে এডেক্সেল বা ক্যামব্রিজ এই এদের মধ্যে যে কিউসিভ সিস্টেমটা আছে, এটা চমৎকার নাইস প্রোগ্রাম এবং অ্যাসেসমেন্ট সিস্টেম। এটা ওরাও কিন্তু মানে এই প্রোগ্রামটা দিয়ে চমৎকার ভাবে ছাত্রদের মূল্যায়ন করছে, অ্যাসেসমেন্টটা করছে। তো এতে একটু মানে সমস্যাও আছে, সেটা হচ্ছে যে ছাত্র যদি নিজেকে অনেস্ট হিসেবে না তৈরি করে, যদি সে ম্যাল প্র্যাকটিস, প্লাগারিজম এই ধরনের কাজে জড়িত হয়ে যায়, এইগুলির জন্য অবশ্য নিয়মও আছে, তো এইগুলিতে যদি সে জড়িত হয়ে যায় তাহলে কিন্তু তার ইফেক্টিভ ইভ্যালুয়েশনটা হবে না। তাহলে আমরা যদি খুব কড়াকড়ি ভাবে করতে পারি, শিক্ষক যদি চায় যে 100% আমি এটা করবো, এবং ছাত্র যদি চায়, তাহলে কিন্তু চমৎকার এই প্রোগ্রামটা তাদের জন্য। এবং এই অ্যাসেসমেন্ট সিস্টেমটা কিন্তু আমি মনে করি যে ক্রিয়েটিভ মানুষ তৈরির ক্ষেত্রে চমৎকার প্রোগ্রাম। আমরা যে এক্সাম পদ্ধতিতে ইভ্যালুয়েশন করি, এক্সামে একটা সমস্যা হচ্ছে যে এক্সামটা হচ্ছে যে আমি মনে করেন যে আমি রবীন্দ্রনাথের 10 লাইন মুখস্থ করলাম, মুখস্থ করে পরীক্ষায় আসলো, সেই আমি পুরোপুরি আমি লিখে দিলাম, এটা আমি 10-এ 10 পেয়ে গেলাম। আমি একটি জিনিস মুখস্থ করে আসলাম, সেটা আমি পরীক্ষার খাতায় ঢেলে দিলাম, সেটাই আমি 100% মার্ক পেয়ে গেলাম। তো এতে কিন্তু থিঙ্কিং এর কিছু হচ্ছে না, কারণ এখানে কোনো ক্রিয়েটিভিটি হচ্ছে না। এখানে ক্রিয়েটিভিটি হচ্ছে রবীন্দ্রনাথের, কারণ রবীন্দ্রনাথ উনি চিন্তা করে এই কবিতা আবিষ্কার করেছে, এই ছাত্র তো করে না। তাহলে আমরা এই পদ্ধতিতে যদি বের হয়ে এসে যদি বলতাম তুমি তোমার মাকে নিয়ে 10 লাইন লেখো, তো একটা কবিতা লেখো, যাই হোক না কেন, তোমরা 10 জন আছো, 10 জন তোমাদের মাকে নিয়ে একটা কবিতা লেখো, 4 লাইন লেখো, কিন্তু এইটাই হচ্ছে খেলা, যে কে কতটুকু লিখতে পারবে। এই পদ্ধতিতে যদি যাই আমরা, তাহলে কিন্তু সঠিক মূল্যায়নটা হবে। আর এক্সাম সিস্টেম আমরা যেটা করেছি, আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই পদ্ধতিতে আমি পড়াশোনা করেছি, আমার কাছে যেটা মনে হয় যে এখানে অনেক কিছু আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। আমরা ভুলেও গেছি, মেমোরি করেছি, পেন ড্রাইভে কপি করেছি, পেস্ট করেছি, ওটা ভুলেও গেছি, ডিলিট হয়ে গেছে, হয়তো হালকা হালকা আছে, আবার স্মরণ করলে আসবে, কিন্তু নাও আসতে পারে। এটা আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। কিন্তু আমি ছোটবেলা যা শিখেছি, যে প্র্যাকটিক্যালি আমি সাঁতার শিখেছি, সাইকেল মানে প্র্যাকটিক্যালি আমার জীবনে আমার ভিতর থেকে যে পদ্ধতি দিয়ে আমি যা কিছু করেছি, তা আমি কোনোদিন ভুলবো না। আমি যেটা আবিষ্কার করেছি, আমি যে প্রজেক্ট তৈরি করেছি, এটা তো আমারই প্রজেক্ট ছিল। আমি কিন্তু অনেক গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নিয়ে আমি আমার মতো করে একটা জিনিস সাজিয়েছি, সেটা তো কারো মতো হবে না, তাই না? এটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিস। যেমন আমি আর আপনি আজকে এখন লাইভে কথা বলছি, এই লাইভ প্রোগ্রামটা সারা পৃথিবীর কারোর সাথে কিন্তু মিল হবে না কখনো, এই কথাগুলি কখনো কিন্তু এক হবে না, কারণ আমরা যা বলছি আমরা ভিতর থেকেই বলছি, আমরা কোনো কিছু মুখস্থ করে বলছি না, তাই না? তো এটা হচ্ছে বিষয়, যে ছাত্র তার যে বিষয়টা, তার যে পদ্ধতিটা, সে যদি নিজের থেকে লেখে বা নিজের থেকে সে থিঙ্কিং করে আবিষ্কার করে, ওটা যদি আমি মূল্যায়ন করতে পারি, তাহলে বুঝবো যে কোন ছাত্রের ইভ্যালুয়েশন সিস্টেমটা কতটুকু, তার লেভেলটা, মেধা লেভেলটা কতটুকু। যে ভালো, তখন আমরা তাকে ভালোই বলবো, যে এ গ্রেডে সে এ গ্রেডই হবে,
যে বি গ্রেডে সে বি গ্রেড হবে, অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন সিস্টেমটা তখন হবে। তো সুতরাং অ্যাসেসমেন্ট সিস্টেমটা বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম। সুতরাং আমরা ঢালাওভাবে বলতে পারি না যে এক্সাম 3 ঘন্টার এক্সামই মানুষকে মূল্যায়ন করা যায়, এটা একদম ভুল পদ্ধতি। কারণ আপনারা দেখেন যে আমাদের যে এখন যেটা চলছে এডেক্সেল এর আন্ডারে, এডেক্সেল বিটেক পিয়ারসনের আন্ডার যে পদ্ধতি, যে কিউসিএফ পদ্ধতি, এটা চমৎকার পদ্ধতি। এবং অ্যাসেসমেন্ট সিস্টেমটা নিজের মতো করে সাজিয়ে তারা অ্যাসেসমেন্ট তৈরি করছে। এই অ্যাসাইনমেন্ট গুলি একটার সাথে আরেকটা মিল হচ্ছে না, মিল হলে তারা ধরা পড়ে যাচ্ছে। গুগলে কিন্তু চেক করা যায়, গুগল থেকে কপি পেস্ট হচ্ছে কিনা, বই থেকে লিখছে কিনা, বিভিন্ন ভাবে কিন্তু চেক করার সফটওয়্যার আছে। তো ছাত্ররা কিন্তু এইভাবেই কিন্তু মূল্যায়ন পদ্ধতি করছে। রাশিয়াতে আমি শুনলাম যে ওখানে একই রকম, যে ইভ্যালুয়েশন সিস্টেমটা অন্যরকম। এবং বাংলাদেশে যে এক্সাম সিস্টেম আছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিতে ইভ্যালুয়েশন করতে পারি। শুধু এক্সামের মাধ্যমেই যে হতে হবে এরকম কোনো বিষয় না। এক্সাম হতে পারে, অল্প কিছু হতে পারে। যেমন দেখেন পিটিই, যেটা পিটিই হচ্ছে একটা আইএলটিএস এর মতো আরেকটা এক্সাম। এটা পিয়ারসনের একটা মানে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস এর মতো। তো ওটা কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে অনলাইনে করা হয়। অনলাইনে করে একটা টাইম ফ্রেম থাকে, যেই টাইমের মধ্যে তুমি উত্তর দিবে। হ্যাঁ, সুতরাং ওকে কপি পেস্টের সময়ও নাই, বিভিন্ন চিন্তা করারও সময় নেই। হ্যাঁ, অন দ্য স্পটে কিন্তু সবকিছু করতে হবে এবং সময়ের মধ্যেই। এই পদ্ধতিও কিন্তু আমরা করতে পারি ইচ্ছা করলে অনলাইন। সেটা অনলাইনেও কিন্তু ইভ্যালুয়েশন সিস্টেম করা যায়। সুতরাং বাস্তবে প্র্যাকটিক্যালি যে পরীক্ষার হলে এসে পরীক্ষা দিলেই যে সে অনেক মেধাবী ছাত্র, এটা আমি বিশ্বাস করি না। কারণ অনেক ফার্স্ট বেঞ্চের ছাত্র মুখস্থ করে জীবনে অনেক কিছু করতে পারে না, সে দেশের জন্য কিছু করতে পারে না, সে অনেক কিছু আবিষ্কারও করতে পারে না, তাই না? শুধু মুখস্থধারী সার্টিফিকেট হওয়ার চাইতে ক্রিয়েটিভধারী সেকেন্ড বেঞ্চের ছাত্র হওয়া অনেক ভালো। সুতরাং এই জায়গাগুলি আমি মনে করি যে প্রত্যেকের জীবনে ঘটানো উচিত। এবং এই কারণেই দেখা যায় যে বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে, যে কোনো স্কুলের ছাত্র, যে কোনো কলেজের ছাত্র, যে কোনো স্থান থেকে তার উত্থান ঘটাতে পারে আমি বিশ্বাস করি। এখানে মানে জীবনে সফলতা অর্জন করার জন্য বুয়েটে পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এমন কোনো কথা নেই। সুতরাং যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে, যে কোনো প্রতিষ্ঠান থেকে তার উত্থান ঘটাতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা করা সম্ভব আমি মনে করি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার করে বলেছেন। আপনি যেই কথাটি বললেন, অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই এবং যেই কাজটি আপনাদের কলেজ থেকে করছেন স্যার, এটা অবশ্যই প্রশংসার দাবিদার যে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয় আপনার পথ চলা। আপনি নিজেও ক্লাসে বলেন যে বিজ্ঞান মনস্ক জাতি গঠন করতে চান আপনি, এবং আপনি করতে চান যে একজন ছাত্রই একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান এবং একটি পরিবারই একটি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের কাজে সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সহযোগিতা করবে, ভূমিকা রাখবে, এমনটি প্রত্যয় নিয়ে আপনি পথ চলছেন স্যার। আমরা আরেকটি অন্য প্রসঙ্গে, এটার রিলেটেড আরেকটি প্রসঙ্গে আপনার সাথে যুক্ত করতে চাই যে হাউ আওয়ার এডুকেশন সিস্টেম এফেক্ট টু গ্রো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এই বিষয়টি স্যার যদি একটু ছোট করে বলেন প্লিজ। এটা বোধহয় আমি বলেছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়টা, যে কোলাবোরেটিভ ব্যাপারটা হচ্ছে আরেকটু ইফেক্টিভ। এটা একটা বিষয় যে কোলাবোরেশন যদি না থাকে, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল যদি দুর্বল থাকে, এবং আমরা যদি এটা জাপানে বলা হয় যে টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি, একসাথে সবাই মিলে, ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলছি, ও এই প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে কথা বলছে, আমরা কিন্তু এই যে অনলাইন সিস্টেমে কিন্তু আমরা এটা করতে পারি। অনলাইনে কিন্তু আমরা এই কোলাবোরেশন সিস্টেমটা করতে পারি, আমরা গ্রুপ করতে পারি, আমরা বিভিন্ন জায়গায় মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন ভাবে আমরা কোলাবোরেশনটা করতে পারি। বিভিন্ন পদ্ধতিতে আমরা করে কিন্তু আমরা আমাদের কমিউনিকেশন গ্যাপটা কমিয়ে আমরা এই ক্রিটিক্যাল জায়গাটা আরো ডেভেলপ করতে পারি আর কি। বাহ, চমৎকার স্যার। আরেকটা বিষয় স্যার, আমরা এই বিষয়টা যদি জানতে চাই যে হাউ মাচ পাওয়ারফুল প্রবলেম সলভিং অ্যাটিটিউড অফ এ স্টুডেন্ট, এই বিষয়টি স্যার যদি একটু বলেন। জি জি, আমি আপনার সাউন্ডটা ক্লিয়ার না। হাউ মাচ পাওয়ারফুল প্রবলেম সলভিং অ্যাটিটিউড অফ এ স্টুডেন্ট, how much powerful problem solving attitude of a student, শুনতে পাচ্ছেন স্যার?
স্টুডেন্টদের মানে প্রবলেম সলভিং এর বিষয়টা, যে আমরা কিন্তু এটাও বিভিন্ন ভাবে অনলাইনে আমরা করতে পারি, যে ছাত্ররা যদি কোনো বিষয়ে আটকে যায় বা থেকে যায়, এক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে কমিউনিকেশন করে আমরা কিন্তু এটা মানে সলভ করতে পারি। আর ছাত্রদেরকে আমরা অনলাইনে যে কোনো শিক্ষক যদি মনে করেন যে একটা প্র্যাকটিক্যাল কিছু করবে, সেটা কিন্তু সে আমরা যেহেতু শিক্ষকদেরকে যারা কাছাকাছি ওয়েতে আছে তাদেরকে কিন্তু আমরা ক্যাম্পাস বেস করাচ্ছি, তারা কিন্তু এখানে প্র্যাকটিক্যাল করবে, ছাত্ররা কিন্তু তার পাশে বসে কিন্তু এটা এই প্রবলেম সলভটা করতে পারে। এক্ষেত্রে কিন্তু প্রজেক্টও হতে পারে, বিভিন্ন হতে পারে, গবেষণা হতে পারে, সবকিছু মিলেই কিন্তু আমরা অনলাইনেও এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পারি এবং অনলাইনে এটা সলভ করা সম্ভব। জি, এটা খুবই একটা যে অনলাইনে স্যার আপনাকে যদি আমি বলি যে আপনারা কি কি ধরনের সফটওয়্যার বা কি কি ধরনের অ্যাপস গুলো ব্যবহার করছেন এই মুহূর্তে স্যার? না, আমরা তো এখন আসলে যে জনবহুল যেগুলি, আমরা গুগল মিট, তারপরে হচ্ছে জুম, তারপরে স্কাইপ, এই ধরনের যেগুলি আছে, তারপরে মেসেঞ্জার গ্রুপ আমরা করেছি, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন মানে যেগুলি জনবহুল সবাই ব্যবহার করে সেটাই আমরা করছি। তবে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সরে এসে আরেকটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে নিজস্ব কোনো সফটওয়্যার, যাতে হয় কি এটা আমরা যেটা করছি এটা কিন্তু প্রাইভেসি থাকে না, এবং অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো পার্সোনালি ওরা সফটওয়্যার ডেভেলপ করে এই কাজগুলি করছে। তো আমরা চেষ্টা করছি যে ওইরকম একটা কোনো সফটওয়্যার আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা করতে পারি তাহলে আরো এফেক্টিভ হবে আর কি। আর প্যান্ডামিক সময় শেষ হয়ে গেলেই এটা হবে, মানে আপনার ভাবেন না যে এটা শুধু ওই আগেই বাস্তবের মতো, এখন বাস্তবে আসলেও এখন কিন্তু গার্ডিয়ানরা বলছে যে ভাই আগে তো ক্লাস দেখতাম না, এখন কিন্তু আমরা ক্লাস দেখি, হ্যাঁ, আমরা কোন টিচার কিভাবে করে, কিভাবে ক্লাস নেয় এটাও দেখি, ছাত্র কতটুকু ফাঁকি দেয় এটাও দেখি। কারণ ছাত্ররা কি করে অনলাইনে থেকে ওই মোবাইলে মানে বা ল্যাপটপে সে ক্যামেরা এবং সাউন্ড অফ করে দিয়ে সব চুপচাপ ওখানে যে চুপচাপ থাকে, সে ফাঁকি দেয়। তো এটাও একটা বিষয়, ফাঁকি দেওয়ার একটা সুযোগ আছে এখানে। তা এটা আবার গার্ডিয়ান যদি সচেতন থাকে এটা আবার পারে না, গার্ডিয়ান সচেতন থাকলে এটা সম্ভব না। তো আমরা ওইদিকেও চেষ্টা করছি, ওইদিকেও দেখছি যাতে অনলাইনে ক্যামেরার সামনে বসে সবকিছু করবে সে, হ্যাঁ, যাতে ফাঁকি দেওয়ার সুযোগটা না থাকে। ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা এটা বয়সজনিত, তো এটা থাকবে, আমরাও এরকম চিন্তা ভাবনা করি। এবং এখন আমরা একটা পদ্ধতিও করছি যে সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে যে থাকবে না সে অ্যাবসেন্ট। বাহ, এটা একটা চমৎকার থিম যে সামনাসামনি যে আমি কথা বলছি, মনে হচ্ছে যে একই প্ল্যাটফর্মে বসে কথা বলছি, পাশাপাশি এরকমই অ্যাটেনেবলটা থাকছে আমাদের। আর যখন আপনি অফলাইনে থাকবেন বা আমি অফলাইনে থাকবো, আমার চেহারাটা আপনি দেখবেন না, তখন কিন্তু কেমন যেন একটা গ্যাপ মনে হয়। আর এখন কিন্তু গ্যাপ সেটা মনে হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আরেকটা বিষয় জানতে চাইবো স্যার, এই যে ভার্চুয়ালি আমরা এখন সবাই প্রায় আমরা এই কাজগুলো করে আসছি, তো ভার্চুয়ালিও কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, যেমন যে নেট প্রবলেম গুলো সবচেয়ে বেশি সমস্যা আমরা দেখছি। এই বিষয়টা স্যার আপনার স্টুডেন্টদের এবং টিচারদের মধ্যে কি এটা কোনো প্রভাব পড়েছে কিনা, বা আপনি এটা কিভাবে সামাল দিচ্ছেন স্যার? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু আমাদের অনেক ছাত্র 5% বঞ্চিত হচ্ছে, অংশগ্রহণ করতে পারে নাই। এটা আমার না, শুধু আমাদের এই ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এই প্রতিষ্ঠানেই না, অনেক প্রতিষ্ঠানের এই প্রতিকূলতার সম্মুখীন হয়েছে বাংলাদেশে, যে বিভিন্ন জায়গায় নেট কম থাকে, তারপরে হচ্ছে বিদ্যুৎ থাকে না, এই সমস্যা কিন্তু আছে। তো আমার কথা হচ্ছে যে মাইন্ড সেট করতে হবে যে আমি আসলে এটা চাই, নিরবিচ্ছিন্ন ভাবে চাই। দেখেন, যে চায়, আমার পরিচিত একজন মানুষ আছে, সে গ্রামে থাকে, অজপাড়াগায় থাকে, সে সোলার দিয়ে চলে, কিন্তু নেটে সবসময় থাকে, কারণ তার মাথায় সেট। আর অজুহাত যে থাকে যে না আমি অজুহাত দিব যে আমার কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, এই নাই, আমার ল্যাপটপ নাই, এই নাই, ওই নাই, সেই নাই, এই বলে বলে সে কিন্তু পার করতে পারে ইচ্ছা করলে। মানে কে কিভাবে জীবন চাচ্ছে সাজাতে সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। কিন্তু সে বলছে না আমার এখানে বিদ্যুতের দরকার নেই, আমার সোলার আছে, আমার পাওয়ার ব্যাংক আছে, আমি একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়ে আসছি, আমি কিন্তু আমার এই সিমে কাজ করে, নেটওয়ার্ক কাজ করে, আমি অনলাইনে থাকি, আমি মোবাইলে থাকি, আমার ল্যাপটপ করলে এটা থাকি, আমি ইউপিএস কিনে নিয়ে আসছি, ইউপিএস দিয়ে আমি ব্যাকআপ দেই, আমার এটা হয় ওইটা হয়, আমি
স্পিকার কিনে নিয়ে আসছি, আমি মাইক্রোফোন কিনে নিয়ে আসছি, আমি এটাকে কি বলে, হেডফোন। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন কিনে জি, নিয়ে মাইক্রোফোন। আসছি। আমি এই মানে সে যদি চায় যে আমি টেকনিক্যালি আমি সবসময় সচল থাকবো, কেউ আটকাতে পারবে না। ওই দেখেন গ্রামের রাইট। মধ্যে চায়ের দোকানে বসে বসে কি করতেছে, সিনেমা দেখতেছে, ইউটিউব দেখতেছে, তো হচ্ছে না এটা? কারণ উনি চেয়েছে যে অবশ্যই। আমার এখানে টিভি থাকবে। আর যদি বলে যে না আমি টিভি চালাবো না, ব্যাটারি দিয়েও তো চালানো যায়। মানে আমি পয়সা খরচ করতে চাই কিনা, কারণ আমরা কিন্তু অনেক কাজে পয়সা খরচ করি। যেমন আমরা একটা টেলিভিশন রাখি, একটা ফ্রিজ রাখি, আমরা একটা এই রাখি। কেন রাখি? ওটা আমরা প্রয়োজন মনে করছি। যখন সে প্রয়োজন মনে করবে সে বাসায় এই সিস্টেমটা সে করে ফেলবে। এটা কিন্তু আহামরি অনেক টাকার বিষয় না, এটা অল্প টাকার বিষয় জি। হলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, যে আমি আহ, এই এই জিনিসগুলি করব, আমি গ্রিন স্ক্রিন করব, আমি আমি সবসময় টেকনোলজির সাথে থাকবো। সুতরাং একটা মোবাইল কিন্তু একটা চ্যানেল, একটা মোবাইল কিন্তু একটা কি একটা বিশাল নেটওয়ার্ক। সুতরাং বিশাল একটা মোবাইল ব্যাপার। দিয়ে কিন্তু অনেক কিছু করা হয়। এই মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এই মোবাইল দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, এই মোবাইল দিয়ে আপনি ব্রেনকে ওয়ার্ক করাইতে পারবেন, এই মোবাইল দিয়ে আপনি জি। ধ্বংস হতে পারবেন। সুতরাং রাইট। আপনি যা চান সেটাই হবে। সুতরাং আপনি জীবনকে কিভাবে সাজাতে চান সেটা হচ্ছে আপনার বিষয়। জি, ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটি বিজ্ঞাপন বিরতি যাব। দর্শক, আপনারা এখনো সময় আছে আমাদের হাতে। আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি করে উত্তর নিতে পারেন। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন দর্শক। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে, নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ আলী স্যার। মোহাম্মদ আলী স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আরেকটি বিষয়ে আলাপ করতে চাই, প্রশ্ন রাখতে চাই আপনার কাছে স্যার। সেটা হচ্ছে যে হুজ প্রসিউড in the class will help to grow critical skill among the student। এই বিষয়টা যদি স্যার একটু বিস্তারিত বলেন স্যার। হ্যাঁ, এটাও আমি কিছুটা আগে ধারণা দিয়েছি যে which method should teacher জি। follows to establish collaborative learning system instead of individual assessment on grading system। তো কোনটা হচ্ছে ভালো বলা যাবে যে কোলাবোরেটিভ লার্নিং সিস্টেমে ইন্ডিভিজুয়ালও হতে পারে, তারপর হচ্ছে জি। গ্রুপেও হতে পারে। আর গ্রেডিং সিস্টেমটা তো বিভিন্ন ভাবেই হয়ে থাকে, যে গ্রেডিং সিস্টেমটার জি। মানে এটার লেভেলটা কি হবে সেটা কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। গ্রেডিং সিস্টেমটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এবং দেখেন জি। অ্যাসেসমেন্টে কিন্তু এখানে 5 মেরিট ডিস্টিংশন এরকম একটা গ্রেডিং সিস্টেম আছে। আবার আমাদের এখানে আছে জিপিএ, আবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। কিন্তু এখন এই জি। মানে গ্লোবালি এখন যেটা চলছে যে জিপি 5, এটার সাথে কিন্তু গ্লোবালি মিলছে না। যে 4 আছে কোথাও কোথাও, হুম, হুম। আবার 5। তো এই সিস্টেমটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে জি। অথরিটি লিগ্যাল ওয়েতে হবে। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটার মানে দায়িত্ব নিতে পারবে না। এটা যারা অথরিটি আছে, রেগুলেটরি বডি আছে, তারাই কিন্তু এটা দায়িত্ব নেবে। এবং এটা সারা ওয়ার্ল্ডে কিন্তু একই পদ্ধতি হলে সবচেয়ে ভালো। আর জি। অ্যাসেসমেন্ট সিস্টেমটাও তো আমি বলেছি। আর গ্রুপ ডিসকাশন যেটা অনলাইনে, গ্রুপ ডিসকাশনটাও কিন্তু অনলাইনে আমি বলেছি জিনিসটা। এই মোটামুটি টোটাল আমি যে সিস্টেমটা এটা আলোচনা করলাম এই আর কি। অনলাইনে সবকিছুই করা সম্ভব। তাহলে এইটার একটা ইয়া হয় যে প্র্যাকটিক্যাল যে জায়গাটা আছে এটা কিন্তু দুর্বলতা থেকেই যাবে। কারণ জি। প্র্যাকটিক্যালের জন্য আমার যেটা মনে হয় যে প্যান্ডামিকের পরে যেটা, বা কোনো একদিন মানে হুম, হুম। শুক্রবারে বা শনিবারে যে কোনো একদিন মাসে বা সপ্তাহে ছাত্ররা যদি এসে প্র্যাকটিক্যাল ক্লাস যদি করে, তাহলে আমার মনে হয় যে তার এই জায়গাটা পূরণ হয় আর কি। তাহলে আমার মনে হয় যে
ওই গ্যাপটা থাকে না। এই ছিল আর কি বিষয়। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যেহেতু আজকের আমাদের অনুষ্ঠানের নামেই আছে যে স্মার্ট টিচার ট্রেনিং গ্রুপ 2020, তো এই বিষয়টা স্যার একটু আপনার কাছে আমরা শুনতে চাই যে একজন স্মার্ট টিচার হিসেবে কি কি তার উপকরণ থাকা দরকার, বা কি হলে সে একজন স্মার্ট টিচার হিসেবে নিজেকে দাবি করতে পারে বলে আপনি মনে করেন স্যার? হ্যাঁ, চমৎকার চমৎকার। এটা এক মানে ব্যাপার। এটা হচ্ছে যে স্মার্ট টিচার, স্মার্ট টিচার, টিচার যদি স্মার্ট হয়, টিচার যদি মানে ক্রিয়েটিভ হয়, টিচার যদি বন্ধুত্বপূর্ণ হয়, টিচার যদি দায়িত্ব নেয়, টিচার যদি অভিভাবক হয়, টিচারকে বলা হয় দ্বিতীয় বাবা মা, তাই না? অভিভাবক, দ্বিতীয় অভিভাবক। তো টিচার যদি স্মার্ট টিচার হয় তাহলে তো ছাত্রের কোনো সমস্যাই নেই। মানে ছাত্র ছাত্র কিন্তু নির্ভর করে যে শিক্ষকের উপরে। ছাত্র বলে যে আমি কিন্তু আব্বু তোমার কথা আমি বুঝি না, তোমার কথা আমি তুমি কম বোঝো, আমার টিচার কিন্তু আমার ঠিকই বোঝে। মা তুমি এটা পড়াইতে পারো না, আমার টিচার কিন্তু আমার ঠিকই পড়াইতে পারে। মানে ছাত্র কিন্তু নির্ভর করে কার উপরে? শিক্ষকের উপরে। সুতরাং ওই শিক্ষকটা যদি স্মার্ট হয় তাহলে কিন্তু চমৎকার। কারণ টিচার তাকে আদরে, যত্নে, সোহাগে, প্রযুক্তিতে সবকিছু মিলিয়ে তাকে নতুন একটা জীবন দিতে পারে। তার একটা কথায়, তার একটা মোটিভেশনে, তার একটা ইন্সপায়ারেশনে, হ্যাঁ, এই ছাত্রের কিন্তু জীবন অন্যরকম, অন্য পথে চলে যাবে। সে নতুন একটা অভিভাবক পাবে, সে একজন গুড লিডার পাবে, সে একজন গুড মেন্টর পাবে, এবং সে তখন অন্যরকম ভাবে সে নিজের জীবন সাজাতে পারবে। সুতরাং টিচারকে হতে হবে স্মার্ট, তাকে সিনসিয়ার, অনেস্ট, ডেডিকেটেড, এরকম। এজন্যই টিচার কিন্তু মানে একটা সম্মানিত ব্যক্তি তখনই হতে পারে। আর টিচারদের মধ্যে যদি স্মার্টনেস না থাকে, সে টেকনোলজি বোঝে না, মোরালিটি বোঝে না, সে টিচার ভাব দেখায় যে আমি টিচার, শিক্ষক, আমার সাথে এত কথা বললো না, হ্যাঁ, তার ভিতরে যদি এরকম অহমিকা থাকে, গম্ভীর্য ভাব থাকে, তাহলে ওই টিচার কিন্তু ওই ছাত্রকে কোনো কিছু দিতে পারবে না। সুতরাং নতুন কিছু দেওয়ার জন্য টিচারকে সবসময় আপডেটেড থাকতে হবে, সবসময় আপডেটেড। যুগে কি চলছে, কি টেকনোলজি চলছে, কোন প্রযুক্তিতে চলছে, কোন টেকনিক অবলম্বন করব, নতুনত্ব শিখছে কিনা, টিচার কি আগের মতোই আছে না আপডেটেড থাকছে। প্রতি মাসে টিচারকে আপডেট থাকতে হবে, প্রতি মাসে। আগে যা শিখছে সেইটাই, এমএস ওয়ার্ড জানে, এক্সেল জানে না, ফটোশপ জানে না, ইলাস্ট্রেটর জানে না, এডিটিং জানে না, আউটসোর্সিং বোঝে না, কয় না এগুলো তো আমি বুঝি না, আমি যেটা করাচ্ছি এটা ক সরে অ ক খ জানি, এটি ওটা দিয়ে আর হবে না। সুতরাং স্মার্ট টিচার যদি হয় তাহলে কিন্তু চমৎকার চমৎকার একটা, মানে আমি মনে করি যে ছাত্রের জন্য একটা আশীর্বাদ। একজন টিচার একজন ছাত্রের জন্য কিন্তু আশীর্বাদ, এবং তার জীবন অন্যরকম ভাবে। ছাত্র যা চায়, ছাত্রের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু শিক্ষক। সুতরাং এই শিক্ষকের যত ছাত্র আছে তারা মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এই হবে, সেই হবে, সারা জীবনের সে শিক্ষক। এই শিক্ষক কিন্তু ওই ছাত্রের জন্য সারা জীবন দোয়া করবে, কারণ সে বলবে যে ওই শিক্ষকের কারণেই আমার জীবনটা এই পর্যায়ে এসেছে। এবং সে যখন একসময় কোনো অনুষ্ঠানে বক্তব্য দিবে, এই ছাত্র যখন মন্ত্রী হবে তখন বলবে আমার ওই শিক্ষকের কারণে আমি এই পর্যন্ত এসেছি, ওই শিক্ষকের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে যেন ভেস্তি নসিব করুক। হ্যাঁ, একসময় কিন্তু এইভাবে তার স্মরণে আনবে। সুতরাং শিক্ষক মানে সারা জীবনের শিক্ষক। হ্যাঁ, একদিনের শিক্ষক মানে সে সারা জীবনের শিক্ষক। ছাত্রকেও এভাবে অনুধাবন করতে হবে, শিক্ষককেও স্মার্ট হতে হবে, এবং এই আদরে তাকে বড় ভাবে নিজের মতো করে আদরে সোহাগে তাকে বড় করতে হবে। সুতরাং শিক্ষককে হয়তো হতে হবে স্মার্ট, এবং তাকে আধুনিকতার মানে টেকনোলজি দিয়ে তাকে নিজে তৈরি করে ফেলবে। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে স্মার্ট টিচারের একটা চমৎকার। এবং এটা করার জন্য আমরা ট্রেনিং এর আয়োজন করেছি। আমরা এই ট্রেনিংটা সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে আমরা দিতে চাই ফ্রিতে। প্রত্যেকটা মানে স্কুল কলেজে আমরা দিব এটা, এবং যারা ট্রেনার, মেন্টর ট্রেনার যারা আমাদের এখানে ফ্রিতে করাবেন তারাও এখানে আসবে। আমরা এটা হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক বলতে পারেন, আমরা এটা করাবো। এবং আমরা এখান থেকেই শুরু করেছি, আমরা আমাদের প্রতিষ্ঠান অনেক কলেজ সারা দিয়েছে। তো এই আর কি আমাদের স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রামের এটা শুরু। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে তার একটা যাত্রা আজকে আমরা শুরু করলাম। আমরা ধারাবাহিক ভাবে এটা আমরা চালিয়ে যাব, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল ভাবে এটা করতে পারবো, এবং আমরা নিজস্ব অর্থায়নে এটা করব, কোনো ধরনের স্পন্সর বা কোনো কিছু আমরা নেব না। তো ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসারকে এই স্মার্ট টিচারের ব্যাপারে প্রশ্নটি করার জন্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও স্যার, চমৎকার করে আমাদের কে বলেছেন যে স্মার্ট টিচার সম্পর্কে।
স্যার আমরা এই প্রসঙ্গটি টেনে আরেকটি বিষয় জানতে চাবো যে আপনার প্রতিষ্ঠানের বর্তমানে কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, এবং আপনি তো যেহেতু আপনি আগের থেকেই তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য প্রত্যয় 2009 থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন আপনার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। তো সেই প্রতিষ্ঠানের যাত্রা থেকে এই পর্যন্ত আপনার এই অ্যাচিভমেন্ট গুলো একটু শুনতে চাচ্ছি, এবং যেই উদ্দেশ্যটা আপনার ছিল সেই প্রত্যাশাটা কতটুকু প্রাপ্তিতে রূপ নিয়েছে স্যার, এই বিষয়টা যদি আমরা একটু বলি। আমার মনে হয় যে স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রামের কিছুটা হলেও সেটার অর্জন, এবং আমরা বুঝতে পারবো যে না আপনার যে টিম সেটা আমরা অবশ্যই অনেকাংশেই এগিয়ে গেছেন বলে আমরা জানতে পারবো স্যার। ধন্যবাদ যে আপনি বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ, এটা আমরা আগে থেকেই স্লোগানটা করেছি। আসলে প্রত্যেকটি মানুষই বিজ্ঞান মনস্ক মানুষ, একটি সুস্থ মস্তিষ্কের মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ। একজন সুস্থ মানুষ কিন্তু সবকিছুই ভাবতে পারে। আমরাই শুধু সমাজ তাকে ভাগ করে দিই, এই তুমি আর্টস তুমি কম বোঝো, তুমি কমার্স তুমি কম বোঝো, তুমি সায়েন্স তুমি একটু বেশি বুঝো। 8 পর্যন্ত পড়ছে কোনো সমস্যা নাই, তখন একই লেভেল ছিল। যখন 9-এ উঠলো তখনই কিন্তু আমরা ভাগ করে দিলাম, ব্রেনকে ভাগ করে দিলাম। অথচ দেখেন এই কমার্সের ছাত্রটি, এই আর্টসের ছাত্রটি এক সময় আইটি কোম্পানি খুলে বসে, হ্যাঁ, একটা বিজ্ঞান গবেষক সে উদ্যোক্তা হয়ে যায়, সে কিন্তু আইটি ফার্মের আইটি এক্সপার্ট হয়ে যায়। তাহলে কিভাবে হলো? সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই পদ্ধতিগুলি আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে যে যদি একই গ্রুপে সবাই থাকে, একই গ্রুপে সবাই যদি থাকে, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত একই লেভেলে সবাই থাকতো, সায়েন্স আর্টস কমার্স এগুলো বাদ দিয়ে সবাই তখন একটা লেভেল হতো, এবং আমরা সবাই কিন্তু একটা লেভেলেই কিন্তু মানুষ হতাম, এবং সবাই কিন্তু বুদ্ধিমান, সবার ভিতরে এই দক্ষতা আছে। সুতরাং সবার ভিতরে এই দক্ষতা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং সবাই কিন্তু বিজ্ঞান মনস্ক। আমরা এই জন্যই বলছি যে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমাদের 16 কোটি মানুষের মধ্যে যদি সবাই বিজ্ঞান মনস্ক হয়, সবার ভিতরে যে জ্ঞানগুলি আছে এটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটি মানুষই তার ভিতরে শক্তিগুলিকে কাজে লাগাতে পারে। আমরা শক্তিগুলিকে আটকে রাখি, হ্যাঁ, আমরা কিন্তু ভাবতেই পারি না যে আমাদের ভিতরে অনেক শক্তি আছে। সুতরাং আমাদের ভিতরে কিন্তু অনেক শক্তি রয়েই গেছে, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের নিজের যে জীবনে আমরা কাজে লাগাতে পারি। তো আমরা এই জন্যই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেটা বললেন যে আমরা কিভাবে ব্যবহার করি, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেটা করি যে আমরা ছাত্রদেরকে বলি যে তোমরা তোমাদের ভিতরে যে কোনো একটি প্রজেক্ট লেখো বা প্রজেক্ট তৈরি করো। আমরা কিন্তু আপনি নিজেও দেখেছেন যে আমরা প্রজেক্ট প্রতিযোগিতা করেছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সাবেক মুখ্য সচিব উনি এসেছিল, আমাদের যে মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনিও এসে আমাদের অনেক প্রজেক্টের প্রদর্শনী উনি দেখেছেন, আমাদের অ্যারোল্যাব দেখে গিয়েছেন, আমাদের ডিসিপ্লিন যেগুলি আছে এগুলি বাস্তবে উনি দেখে এবং প্রজেক্টগুলি দেখে কিন্তু মানে নতুন ভাবে সে এবং অনেক কথা বলেছে যে না এটি এই একটি জায়গা থেকে কিন্তু অনেক উত্থান হতে পারে। সুতরাং এই নিজেকে উত্থানের জন্য অনেক অক্সফোর্ডে পড়তে হবে কোনো বিষয় না, এখানে পড়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব। সুতরাং এই প্রজেক্টের ব্যাপারে আমরা যেটা এমফাসিস দিয়েছি সেটা হচ্ছে যে মানুষ কিন্তু অনেক কিছু ভাবে, সুতরাং এই ভাবনাগুলি এতগুলি না ভেবে একটার উপরে যদি এমফাসিস দেয় তাহলে কিন্তু সে অনেক কিছু আবিষ্কার করতে পারে। মনে করেন যে আপনি জীবনে অনেক গান গাইলেন কিন্তু কোনোটা হিট হচ্ছে না, আপনি জনপ্রিয়তা পাচ্ছেন না, তখন আপনার করা উচিত কি জানেন? একটা গানকে হিট করা। প্রথমে একটা গান এমন ভালোভাবে গাবেন যার সুর লয় তাল মনোযোগ দিয়ে একদম মন দিয়ে ভিতর থেকে আপনি যদি ওইটা অনুধাবন করেন যে আপনি মিশে গেছেন গানের সাথে, সেই গান এক সময় হিট হবে, সারা বাংলাদেশে এটা মানে প্রচারিত হবে। তখন কিন্তু এভাবে কিন্তু অন্যান্য শিল্পীরা আমরা দেখেছি যে এভাবে হিট হয়েছে, যেমন আমাদের মমতাজ শিল্পী অনেক গান দিয়ে কিন্তু হিট হয়েছে, আমাদের অনেক শিল্পী কিন্তু একটা গান দিয়ে কিন্তু হিট হয়। ওই গানটা শোনার পর যখন এটা জনপ্রিয় হয়ে যায় তখন বাকিগুলি কিন্তু এমনি হয়ে যায়। এই জন্য আমরা বলি যে মানুষের ভিতরে অনেক জ্ঞান আছে, একটি প্রজেক্ট যদি হিট করতে পারে তাহলে কিন্তু এটা প্রচারিত হয়ে যাবে, হ্যাঁ প্রচারিত হয়ে যাবে, এবং প্রচার হইলেই কিন্তু তাকে সবাই চিনবে জানবে, তখন অন্য তার গবেষণার কাজগুলি তখন কিন্তু মানুষের মাঝে ফুটে উঠবে। এবং বিজ্ঞানীরা কিন্তু তাই করেছে, তারা কিন্তু একটি জিনিস নিয়ে গবেষণা করেছে, প্রথমে গবেষণা করে আবিষ্কার করেছে যে না এটা আমি আবিষ্কার করলাম, তখন কিন্তু তার উত্থান হয়েছে। তো এটা হচ্ছে বিষয়, যে কোনো একটা কনসেপ্ট নিয়ে যদি আগানো যায় এটা হচ্ছে একটা বিষয়। যে এজন্যই হচ্ছে যে আমাদের ব্রেনকে যদি আমরা ওয়ার্ক করাই, ব্রেনকে যদি আমরা সবসময় ব্যবহার করি এবং ব্রেনকে ওয়ার্ক করে যদি আমি একটি বিষয়ের উপর কনসেন্ট্রেশন করি তাহলে কিন্তু ওই বিষয়ে ফুল ফোটানো সম্ভব।
এই জন্য দেখবেন যে ম্যাগনিফাইং গ্লাস যখন সূর্যের আলোকে অনেকগুলি আলোকে একসাথে করে এক বিন্দুতে যদি আমরা নিয়ে আসি, এক বিন্দুতে নিয়ে আসলে তখন কি হয়, ম্যাগনিফাইং গ্লাস সাদা কাগজটা আগুন ধরে যায়। তার মানে আমাদের ব্রেনের সমস্ত শক্তিকে এক বিন্দুতে এনে যদি আমি কনসেন্ট্রেশন করি এবং খুব গুরুত্ব দিয়ে এই কাজটি করি, তাহলে আমরা আমাদের নিজের জীবনের যে শক্তিগুলি এটা কাজে লাগাতে পারবো, মানুষের কল্যাণে ব্যবহার করতে পারবো, নিজের কল্যাণে ব্যবহার করতে পারবো এবং দেশের কল্যাণে আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা এই ব্রেনকে ব্যবহার করতে বলছি, মস্তিষ্ককে ব্যবহার করার কথা বলছি, যে শারীরিক পরিশ্রমের চাইতে মস্তিষ্কের ব্যবহারটা খুবই প্রয়োজনীয়। এই জন্য পরিশ্রম সমান সমান সফলতা, ব্রেনের পরিশ্রম সমান সমান সফলতা, আর অলসতা সমান সমান দারিদ্রতা আর কি। যে মানুষ দেখবেন যে দরিদ্র, তার মানে এই মানুষ ভাববেন অলস। এটাই সত্যি কথা। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি ব্রেন ওয়ার্ক করাবেন না, বসে রাখবেন, গান দেখবেন, সিনেমা দেখবেন, বোমাবাজি করবেন, বিভিন্ন জায়গায় আপনি মিছিল মিটিং করবেন, তাহলে আপনার ব্রেন তো ওয়ার্ক করবে না। তাহলে আপনি সফলতা চাচ্ছেন কিভাবে? সুতরাং ব্রেনকে ওয়ার্ক করাইতে হবে। আজকে 20 কোটি 16 কোটি মানুষ, তারপরে 20 লক্ষ আমাদের পরীক্ষা দিয়েছে, 20 লক্ষ ছেলে মেয়েদের আমরা কি দায়িত্ব নিয়েছি? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের 1 to 1 যদি দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটি ছাত্র বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে কিন্তু সে বের হবে। এবং প্রত্যেকটি স্কুল যদি দায়িত্ব নেয় যে প্রত্যেকটি ছাত্র সে দক্ষতার জায়গাটা যদি আমরা ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু এই ছাত্রই একসময় কিন্তু অনেক বড় হবে। সুতরাং আমরা মুখস্থবিদ্যার জায়গা থেকে প্র্যাকটিক্যাল নির্ভর কিছু প্রজেক্ট ভিত্তিক কাজে যদি আমরা ইনভলভ করাতে পারি, তাহলে কিন্তু তার স্কুল থেকে সে কিন্তু উত্থান হতে পারে। তাহলে কি হবে, সে কিন্তু শুধু সার্টিফিকেটধারী হবে না, সে কিন্তু এক হাতে সার্টিফিকেট আর এক হাতে দক্ষতা। সুতরাং দুই হাতে দুইটা দক্ষতা নিয়ে এসে সার্টিফিকেট তো দরকার আছে, তার এন্ট্রিফিকেট হিসেবে সে ব্যবহার করবে। সুতরাং সর্বোচ্চ ডিগ্রি তাকে নিতে হবে, কারণ ডিগ্রি না নিলে কিন্তু তার মস্তিষ্কের সেল মানে হবে না। এখন বলছেন যে আপনার স্কিল থাকলে আবার সার্টিফিকেটের কি দরকার? সার্টিফিকেট দরকার আছে এই জন্যই, সার্টিফিকেট দরকার আছে এই জন্যই যে সার্টিফিকেট যতদিন সে পড়াশোনা করবে, তার ব্রেন সেলগুলি ওয়ার্ক করাবে, কাজ করবে। সেলগুলিকে যদি ব্যায়াম না করায়, তাহলে সেল কিন্তু মুভ করবে না। গাড়ি যদি আপনি বসাই রাখেন, যত দামি গাড়ি হোক, তাহলে কিন্তু বসে যাবে। সুতরাং আমাদের ব্রেন সেলগুলি নষ্ট হয়ে যাবে। আমাদের যে ব্রেন ওয়ার্ক যদি আমরা না করাই, তাহলে কিন্তু এই ওয়ার্কটা করাতে হবে কিন্তু সর্বোচ্চ মানে 22 বছর একটা বয়স পর্যন্ত। আপনি যদি এই বয়স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত যদি আপনি ব্রেন ওয়ার্ক করান, বিভিন্ন গবেষণা, অঙ্ক, ম্যাথ, ফিজিক্স, বিভিন্ন বিষয় নিয়ে আপনি যদি এইগুলি কেন চর্চা করেন, এগুলি জীবনে হয়তো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ব্রেন চর্চার জন্য এটা দরকার। তো ব্রেন চর্চার জন্য আমরা বলতে পারি যে আপনি মাস্টার্স করান, আর নিজের দক্ষতা উন্নয়নের জন্য প্রজেক্ট ভিত্তিক যে কাজগুলি হচ্ছে বা নিজের স্কিলগুলি ব্যবহার করে আমি নিজের জীবনে আমি সফলতা অর্জন করতে পারি। সুতরাং আমাদের এক হাতে সার্টিফিকেট আর এক হাতে দক্ষতা। সুতরাং আমরা দুইটা জিনিস নিয়ে যদি আগাই, তাহলে কি হবে, আমরা যখন মাস্টার্স পাস করে বের হব, তখন কি হব, স্কিলড হয়ে বের হলাম। মনে করে যে ভার্সিটি আমাকে দায়িত্ব নিয়েছে, আমি শিখেছি, ওখানে আমি স্পিকিং ইংলিশ এবং আইটি স্কিল এবং সবকিছু, প্রেজেন্টেশন স্কিল সবকিছু সব আমাকে শিখিয়ে দিয়েছে মনে করেন ইউনিভার্সিটি বা কলেজ। তখন আমি কিন্তু স্কিল্ড হিসেবে বের হয়ে গেলাম। তখন আমার কিন্তু আবার ভার্সিটি থেকে বের হলে আমি স্কিল্ড মানুষ হিসেবে কিন্তু বের হব। দরকার হলে আমরা এন্টারপ্রেনার হয়ে বের হতে পারি। আমাদের যেমন আমাদের এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা ছেলে মেয়েদের কিন্তু আমরা এইভাবে দক্ষতা তৈরি করেছি। অলরেডি 7 জন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট আমার মনে আছে যে মিনজুরুল, সে কিন্তু আইটি সাইবার সিকিউরিটিতে সে রানার্স আপ সারা বাংলাদেশে, হ্যাঁ রানার্স আপ। সে কিন্তু দক্ষতা অর্জন করেছে, তার স্টুডেন্ট এখনো সে কিন্তু পাস করে বের হয় না, কিন্তু সে একজন ট্রেনার, ভালো সাইবার সিকিউরিটির উপরে সে একদম দক্ষ ট্রেনার। এবং আরো স্টুডেন্ট আছে আউটসোর্সিং করছে বিভিন্ন ভাবে, তারা স্কিল, তার মানে কি তারা পাস করার আগেই দক্ষ হয়ে বের হচ্ছে। এরকম প্রত্যেকটি ছাত্র যদি মনে করে যে আমি দক্ষ হয়ে বের হবো, তাহলে এটা সম্ভব। ছাত্ররও ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ শিক্ষকেরও ইচ্ছা থাকতে হবে, ছাত্রেরও ইচ্ছা থাকতে হবে, আমি দক্ষ হয়ে বের হবো, আমি বেকার হয়ে বের হবো না, আমি সার্টিফিকেট শুধু বের হবো না। সুতরাং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এই দায়িত্ব যদি নেয় যে না, আমার একটি ছাত্র অদক্ষ হয়ে বের হবে না, এবং ছাত্রকেও এটা ভাবতে হবে যে আমি দক্ষ হয়ে বের হবো, তাহলে আর বেকার থাকে কোথায়? রাইট, বলেন। তাহলে আমাদের দেশ উন্নত হবে না, আমরা একটা দক্ষ জনগণ পাবো না। মনে করেন যে জেনারেশন আসবে 10-20 বছর পরে, তখন কিন্তু আমরা সবাই স্কিলড একটা নেশন পাবো, সারা পৃথিবীর মধ্যে আমরা উন্নত জাতি হিসেবে থাকতে পারবো। এবং আমরা কিন্তু আমাদের মোরালিটি ঠিক সবকিছু কিন্তু ডেভেলপ করবে, আমাদের ভিতরে যে নৈতিকতা এটাও ডেভেলপ করবে। এখন নৈতিকতা ধীরে ধীরে ডেভেলপ করছে,
আর যে সহিংসতা বা যেগুলি আমরা দেখছি সমাজে, সেগুলি কিন্তু প্রশাসন আরো করা হলে আরো আমার মনে হয় যে আরো ভালো হয়। এই যে সিস্টেমটা ডেভেলপ হলেই ঠিক হয়ে যায়। সিস্টেম, বিচার ব্যবস্থা সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না। এই জন্য সবাইকেই সচেতন হতে হবে। সরকার একা এটা পারবে না। যার যে দায়িত্ব আছে সঠিকভাবে কাজ করা, হ্যাঁ, যেখানে পুলিশ আছে, থানা আছে, মন্ত্রী আছে, রাজনীতিকবিদরা আছে, সবাই সঠিকভাবে যদি আমরা কাজ করি, আন্তরিকতা দিয়ে যদি কাজ করি, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের এই দেশে কাম অ্যান্ড কোয়াইট লাইফ তৈরি করা সম্ভব। সুতরাং বিদেশে যেতে হবে না, এই দেশেই আমরা করা সম্ভব। সবাইকে চাইতে হবে। সুতরাং আমি একা একা বড় হব, ভালো হব দুর্নীতি করে, এটা না। সুতরাং স্কিল হইলে আর কিন্তু দুর্নীতি করার সুযোগও থাকবে না। কারণ সে তো ভাবছে যে আরে স্কিল হয়ে তো অনেক টাকা ইনকাম করতে পারছি, আমার তো দুর্নীতি করতে হচ্ছে না। হ্যাঁ, আমাকে তো সবাই টানছে, আমি তো দক্ষ মানুষ। সুতরাং স্কিল হলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয় আর কি। আর ভালো মানুষ হতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। ওটা না হলে তো ওই যে যতই এডুকেশন থাকুক, দক্ষতা থাকুক, কোনো লাভ নেই। সুতরাং আমরা থাকবো না, মরে যাব। সুতরাং যতদিন বেঁচে থাকি ভালো কিছুকে যেন করে যেতে পারি, এটা হচ্ছে আমার কথা আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার করে বলেছেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে এবং স্কিল মানুষগুলোর কথা বলেছেন স্যার। আমরাও মনে করি স্কিল মানুষ হলে কিন্তু দেশের দুর্নীতি বা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলা হওয়ার সুযোগ থাকবে না, এটাও সত্য। আর আরেকটা তো কথাই আছে যে আপনি যদি ইনভেস্ট করেন একটা সেক্টরে আছে, সেটা হচ্ছে স্কিলড হওয়ার জন্য যদি আপনি ইনভেস্ট করেন সেখানে কোনো লস নেই। এই প্রজেক্টটা একদম লসবিহীন প্রজেক্ট। আর আপনার কথার মধ্যে ফুটে উঠেছে স্যার আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে লার্নিং অ্যান্ড আর্নিং। আপনার স্টুডেন্টের কথা বলেছেন যে কিনা ট্রেনার এখনই, যে কিনা কলেজ থেকে বের হয়নি কিন্তু ট্রেনার হিসাবে অলরেডি সে নাম করে নিয়েছে। তো লার্নিং এবং আর্নিং যদি একাত্ম থাকে সেক্ষেত্রে কিন্তু আরো আনন্দ থাকে, এনজয় থাকে এবং এনজয় নিয়ে কিন্তু আরো বেশি এগিয়ে যাওয়া যায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি স্যার, তো তার আগে আমরা কিছু কমেন্টস নিতে চাই। সকলের কমেন্টস আমরা দর্শক নিতে পারছি না, কারণ আমাদের সকলের কমেন্টস অসংখ্য কমেন্টস আছে, সবাই কমেন্টস আমরা নিতে পারছি না। তবে কিছু কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করছি স্যার। প্রথমেই একটা কমেন্টস নিতে চাই, লিখেছেন ইউসুফ জামিল, প্লিজ ক্যান ইউ সে হাউ ক্যান critical think be development in scientific research? স্যার যদি প্রশ্নটির উত্তর করতেন স্যার। কোনটা বললেন আমার একটু কাইন্ডলি, আমি দেখতে পাচ্ছি না অবশ্য। জি, প্লিজ ক্যান ইউ সে হাউ ক্যান critical thinking be development in scientific resource? সায়েন্টিফিক রিসোর্সের কথা বলেছেন। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে তো আমি কথাই বলেছি অনেক। তো এখানে অনেক প্রশ্নই আসছে। আসলে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমি কথা বলেছি অলরেডি। তারপরে হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে রেহনামা নূর, ভেরি ইউনিক ইনিশিয়েটিভ, এক্সাইটেড টু বি পার্ট অফ রেস্ট অফ দি অপিনিয়ন্স। এগুলি সবাই ইয়া করেছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইটস সো স্কুল প্রোগ্রাম ফর অল টিচার্স, ইম্পর্টেন্ট ডিসকাশন। তো সবাই ফেভারিট 2% গো হেড, ওয়ান্ডারফুল থিংস ফ্রম, আপনি পড়েন, আমি দেখতেছি আর কি। জি, অনেকেই অনেক কমেন্টস করছেন, আমরা একটু স্ক্রিনে সার্চ দেখে নেই তাহলেই হবে। একটু দ্রুত যদি কয়েকজনেরটা নিয়ে নেই তাহলে আমরা জাস্ট এক নজর দেখলেই হবে আশা করব। স্ক্রিনে একটার পর একটা যদি আমরা দেখি জাস্ট এক নজর করে চোখগুলো, কারণ সকলেরটা পড়াও সম্ভব না স্যার, আমরা একটু দেখে নেই, জাস্ট একটা ধারণা নেই যে তারা কি বলতে চেয়েছেন। অসংখ্য অসংখ্য কমেন্টস, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্টুডেন্টরাও আছে, অভিভাবকরা আছেন, এমনি দর্শকরা দেশ বিদেশের সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই কমেন্টস করেছেন, সকলের কমেন্টস আমরা পড়তেও পারছি না, শুধু দেখে যাচ্ছি একটু করে। এরপরে স্যার আমাদের এই অনুষ্ঠানের যে দেশ বিদেশের দর্শকদের জন্য এবং নতুন প্রজন্মের জন্য স্যার বক্তব্য রাখবেন, সেই বক্তব্যের মধ্য দিয়েই আমরা শেষ করব। দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য। তো স্যার দর্শকদের কমেন্টস গুলো চলতে থাকুক, আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আমরা স্যার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যদি স্যার আমাদের নতুন প্রজন্মের জন্য, আমার মনে হয় যে দর্শকরা যেই প্রশ্নগুলো করেছেন প্রায় প্রশ্নের উত্তরেই আমরা
দিয়ে ফেলেছেন স্যার আপনি। তো সঙ্গত কারণে আমাদের নতুন প্রজন্মদের জন্য আপনার কি বলার আছে স্যার, সেই বিষয়টি একটু আমরা শুনবো বিস্তারিত ভাবে আপনার কাছ থেকে। তারপরে আমরা এই সেশনের আজকে যে 3টি সেশন হলো সেই 3টি সেশনের লাস্ট সেশনটির সমাপনী করব স্যার। ধন্যবাদ। আজকে আপনার এই প্রোগ্রামের স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রাম 2020 এটাই অংশগ্রহণ করতে পারে আমি খুবই আনন্দিত। আর এই অনুষ্ঠানে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলবো যে জীবনের হিসাব মেলাতে হবে নিজেকেই। হ্যাঁ, জীবনের হিসাব নিজেকেই মেলাতে হবে যে আমি কিভাবে বেঁচে থাকবো, আমি কিভাবে সারা জীবন আমার এই ক্ষণিকের পৃথিবীতে আমি বেঁচে থাকবো, এই বেঁচে থাকার জন্য কি কি আমি কাজ করে যাব, আমার 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 অবদান কি কি থাকবে। শুধু ইনকামের জন্য বেঁচে থাকবো তা না, আমি কর্ম করলে ইনকাম আমার পিছনেই দৌড়াবে, আমি স্কিলড হলে আমার ইনকাম। সুতরাং আমার কর্ম অনুযায়ী কিন্তু আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, অলরেডি অটোমেটিক হয়ে যাবে। সুতরাং আমি যেভাবে কর্ম করব সেভাবেই কিন্তু হবে। সুতরাং স্কিলদের পিছনে দৌড়তে হবে, নিজের ভিতরে শক্তিগুলিকে জাগ্রত করতে হবে, সেই জাগ্রতর দিকে নজর দিতে হবে এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। সুতরাং লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, সারা রাত জাগলে হবে না। সুতরাং আমি 8 ঘন্টা ঘুমাবো, আমার ব্রেনটাকে রেস্টে রাখবো, আমি তখন আমার সকালবেলা থেকে আমার ব্রেন ওয়ার্কটা খুব ভালোভাবে থাকবে, তখন আমার স্কিলটা বেড়ে যাবে, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে সফট স্কিল যা আছে সব কিছু কিন্তু আমি অটোমেটিকলি আমার ভিতরে এটা জাগ্রত হবে এবং আমি নতুন ভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ পাবো। সুতরাং আমাদেরকে লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে এবং আমার রুটিন ওয়ার্কে আমাকে ফেলতে হবে। সুতরাং আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। কমিউনিকেশন স্কিল না বাড়ালে কিন্তু পৃথিবীতে চলা যাবে না এবং লিডারশিপ স্কিলটাও বাড়াতে হবে। সুতরাং আমার টেকনিক্যাল সাইড আমি দেখবো, আমার লাইফ স্টাইলটা আমি দেখবো, আমার কমিউনিকেশন স্কিলটা আমি দেখবো, আমার লিডারশিপটা আমি দেখবো। সুতরাং এগুলি নিয়ে থাকলেই কিন্তু আমি আমার জীবনে সুন্দর একটি জীবন আনতাবো, কোনো ধরনের অলসতা আমি যেন না করি। সুতরাং অলসতাটাও আসবে কিন্তু ভালো বন্ধুদের সাথে মিশলে কিন্তু অলসতা থাকবে না। সুতরাং যারা ইফেক্টফুল এবং যারা হচ্ছে পরিশ্রমী মানুষ তাদের সাথে মিশতে হবে, পজিটিভ মানুষের সাথে মিশতে হবে। সুতরাং এইভাবে এনভায়রনমেন্টটা, নিজের পরিবেশ নিজেরই বাছাই করতে হবে। সুতরাং আমরা যে যেখানেই থাকি না কেন আমরা পজিটিভ মানুষের সাথে মিশবো, পজিটিভলি কথা বলবো, পজিটিভ থিঙ্কিং করবো। সুতরাং পজিটিভ ফিল্ডে থাকা নিজের জন্য মানে সুস্থের এবং নিজের পরিবারের জন্য একটা ভালো পন্থা। আমি মনে করি যে আমরা পজিটিভ ফিল্ডে যদি থাকি, যে কোনো মুহূর্তে শুকরানা আদায় করা, আত্মতৃপ্তি অর্জন করা যে আমি ভালো আছি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে আমরা যেন শুকরগুজার থাকি এবং আমরা স্কিল জায়গাটা যদি আমরা বাড়িয়ে তুলি তাহলে আমরা আমাদের পথ আমরা চলতে পারবো। সুতরাং আমরা আমি এই কথাই সবাইকে বলতে চাই যে সবাই যেন আমরা আমাদের স্কিল যে জায়গাটা সবসময় আমরা ব্যস্ত থাকি, নিজেকে আবিষ্কারের নেশায় যেন ব্যস্ত থাকি এবং আমাদের লিডারশিপ, কমিউনিকেশন এবং ভালো মানুষ হওয়ার যে প্রত্যয়, এটা যেন আমাদের ভিতরে সবসময় লালন করা থাকে। সুতরাং আমি নিজের জীবনকে কিভাবে সাজাতে চাই, কিভাবে প্ল্যান করতে চাই, সেই নেশায় যদি আমি সবসময় লেগে থাকি তাহলে কিন্তু আমরা ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। তাহলে কিন্তু আমরা এবং আমাদের রোগমুক্ত অবস্থায় আমরা বেঁচে থাকতে পারবো, সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারবো, টেকনোলজি নির্ভর হয়ে বেঁচে থাকতে পারবো। তো সবাইকে অনুরোধ যে সবাই নিজের ব্রেনকে ব্যবহার করব আমাদের নিজেদের জীবনে, কল্যাণে এবং নিজেদের পরিবারের মধ্যেই। সবাই ভালো থাকবেন এই আশা করছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দিয়েছেন সময়টুকু, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা স্যার। আপনিও ভালো থাকবেন, এই প্যান্ডামিক টাইমে আপনিও সুস্থ থাকবেন এমনটি প্রত্যাশা করি। তাহলে আপনার মতো গুণী মানুষেরা সুস্থ থাকলে, ভালো থাকলেই আমরা আমাদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনের যে অঙ্গীকার সেটা আমরা পালন করতে পারবো যথার্থ এবং বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের নতুন প্রজন্ম গড়ার সেই প্রত্যয়ে এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ইউপিটিসি ইউনাইটেড প্রফেশনাল ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের যারা যুক্ত ছিলেন সকলকে, দেশ বিদেশের সকল দর্শক শ্রোতা এবং আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক সহ সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কমেন্টস করে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, যারা যুক্ত হয়েছেন সকলকে আমরা আত্মার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান আজকে
স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রাম 2020 এটি চলমান এবং থাকবে। আজকে এই অনুষ্ঠানের তৃতীয় সেশন এর শেষ করছি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবেন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সকলেই সুস্বাস্থ্য কামনা করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90।